বাংলাদেশে কি ফের বদলাচ্ছে ক্ষমতার ভরকেন্দ্র? শেখ হাসিনার মতো ইউনূসকেও কি দেশ ছেড়ে পালাতে হবে? সত্যি কি পদত্যাগ করতে চান ইউনূস, নাকি পুরোটাই ড্রামা? তাহলে বাংলাদেশে এবার কি হবে? সেনার শাসন? গত কয়েক সপ্তাহ ধরে আমরা ব্যস্ত ছিলাম আমাদের দেশের পশ্চিম সীমান্ত নিয়ে। আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে আমাদের যে যুদ্ধ চলেছে, সেই যুদ্ধ নিয়ে আমরা অত্যন্ত ব্যস্ত ছিলাম। অথচ নিঃশব্দে পূর্ব সীমান্তে যে একটা বড় রকমের ঘোট পাচ্ছে, সেটা আমরা আন্দাজ করতে পারছিলাম, কিন্তু এতটা প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে বাংলাদেশে নাকি আবার ক্ষমতার বদল আসন্ন। ইউনূসের সঙ্গে নাকি লেগে গিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। এখন কী নিয়ে লাগলো? এর পেছনে অনেক কারণ আছে, কিন্তু বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছিল গত বছরের আগস্টে, বছর ঘুরতে না ঘুরতেই আবার বাংলাদেশে কি এমন হলো যার জন্য ইউনূসের গদি টলমল করছে? আমরা অনেক দিন ধরে শুনছিলাম বাংলাদেশে ভোট কবে হবে, ভোট করানোকে কেন্দ্র করে একটা অসন্তোষ দানা বাঁধছিল। বিএনপি চাইছিল ইমিডিয়েট ভোটের দিন ঘোষণা করা হোক, জামাত চাইছিল ধীরে চলনীতিতে, ছাত্র ফ্রন্টের নেতারা ইউনূসকে সামনে এগিয়ে দিয়ে দিনক্ষণ গুনছিলেন, এবং ইউনূস ক্ষমতার চেয়ারে বসে থেকে তিনি কতটা দিন বেশি বসে থাকতে পারবেন সেই চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু তাল সুর লয় কেটে গেছে সেনাপ্রধানের বৈঠকে। গত বুধবার বাংলাদেশ সেনার সমস্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অফিসারদের নিয়ে একটি বৈঠক করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এটাকে দরবার বৈঠক বলা হতো। শুধুমাত্র বাংলাদেশে উপস্থিত সেনা অফিসাররা নয়, বিভিন্ন জায়গাতে যারা আসতে পারেননি ঢাকা ছাড়া, তারা প্রত্যেকে কানেক্টেড ছিলেন ভিসি দ্বারা, অর্থাৎ ভিডিও কনফারেন্স দ্বারা। সেনাপ্রধান সেখানে পরিষ্কার বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটা দায় এবং দায়িত্ব আছে। দেশের এই চরম অরাজকতার মধ্য দিয়ে দেশ যাবে, সেটা তারা মেনে নিতে পারবেন না। তিনি বলছেন যে গত আগস্টে যে আন্দোলন হয়েছিল, তারপরে সেনা কিন্তু চুপচাপ দেখে গেছে যে এরা কি করেন। সেনা সবসময় কি চায়? সেনা চায় একটা নির্বাচিত সরকার আসুক, বাংলাদেশে ভোট হোক, ভোটের পরে নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক এবং তারাই সিদ্ধান্ত নিন। কিন্তু সেনাপ্রধান কেন এটা বললেন? সেনার সাথে ইউনূসের সংঘাতের একটা বড় কারণ হলো রাখাইন করিডোর। এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে ভারত, এবং এটা হচ্ছে মায়ানমার। এই সেই মায়ানমার যাকে একসময় বার্মা বলা হতো। একসময় অনেক বিখ্যাত বাঙালি কিন্তু বার্মাতে থাকতেন, এবং দীর্ঘ ইতিহাস রয়েছে বাঙালিদের বার্মায় থাকার। এই মায়ানমারের যে রাখাইন প্রদেশ, সেখানে কিন্তু বিরাট গণ্ডগোল চলছে আরাকান আর্মির সঙ্গে জুন্টা সরকারের। একদিকে খ্রিস্টান, একদিকে বৌদ্ধ। এই মাঝখানে পড়ে মুসলমান রোহিঙ্গারা দলে দলে ঢুকে পড়েছেন বাংলাদেশে। লক্ষ লক্ষ রোহিঙ্গা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন এবং প্রতিনিয়ত ঢুকছেন। এখন এই রাখাইন প্রদেশেই ত্রাণ পাঠাতে চাইছে রাষ্ট্রসংঘ, এবং রাষ্ট্রসংঘের বক্তব্য হচ্ছে আমরা এখন এই ত্রাণ পাঠাবো, তার জন্য আমাদের একটা করিডোর দরকার। সেই করিডোরটা হবে বাংলাদেশের মেনল্যান্ডের মধ্যে দিয়ে। আর ইউনূসের সরকার, ইউনূস নীতিগতভাবে এই করিডোর বানানোর বা করিডোর তৈরির সিদ্ধান্তে সায় দিয়েছেন। তিনি এই করিডোরটা চান এই করিডোর তৈরি হোক এবং ওখানে ত্রাণ পৌঁছয়। এই নিয়েই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে। সেনাপ্রধান তার দরবারের বৈঠক, সেখানে এই করিডোরটাকে ব্লাডি করিডোর বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন এটার মানার প্রশ্নই ওঠে না। শুধু তাই নয়, সরাসরি ওয়াকারুজ্জামান ইউনূসকে আক্রমণ করে বলেছেন
যে এটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বিষয়। কোনো নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নিতে পারে এই করিডোরের বিষয়ে, কোনো বসিয়ে দেয়া সরকার, দখল নেয়া সরকার এই সিদ্ধান্ত নেয়ার অধিকারী নয়। যে ওয়াকারুজ্জামান এটাও বলেন, সেনাবাহিনী এবং আমার কোনো রাজনৈতিক উচ্চাসা নেই, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাই আমার একমাত্র কাজ, এবং রাখাইন করিডোর দিয়ে যদি এরকম একটা করিডোর তৈরি হয় রাষ্ট্রসংঘের জন্য, সেটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সিদ্ধান্ত ইউনূস নিতে পারেন না, আর এ নিয়েই যত রকমের সমস্যা। সেনাপ্রধানের এই বক্তব্যের পর হঠাৎ বাজারে শোনা গেল ইউনূস নাকি পদত্যাগ করতে চান। কে বললেন? না, ইউনূসের অত্যন্ত আস্থাভাজন এই ছাত্র নেতা নাহিদ ইসলাম। তিনি বেরিয়ে বললেন যে, একটা বৈঠকের পরে বেরিয়ে বললেন ইউনূস সাহেব থাকতে চাইছেন না, তিনি পদত্যাগ করতে চান। আপনারা জানেন যে গণ অভ্যুত্থান হয়েছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে, সেখানে যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল, যে প্রধান উপদেষ্টা হন ইউনূস, কিন্তু জনগণের দাবি ছিল, বিএনপির দাবি ছিল, অন্যান্য রাজনৈতিক দলের দাবি ছিল যত শীঘ্র সম্ভব বাংলাদেশে নির্বাচিত সরকার আসুক, অর্থাৎ ভোট করানো হোক। কিন্তু ইউনূস বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে ভোট করানো এত সোজা নয়, অনেক সময় লাগবে, অনেক কমিটি করতে হবে, অনেক কিছু করতে হবে। ইতিমধ্যে 9 মাস কিন্তু পেরিয়ে গেছে, ভোট কবে হবে সে নিয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু ইউনূস নিতে পারেননি। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, চাল, ডাল, তেল, গ্যাস, ইলেকট্রিক একটা বিরাট জায়গা চলে গেছে। জনগণ কিন্তু ভীষণভাবে ক্ষুব্ধ ইউনূসের ওপরে, একই সঙ্গে রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ ইউনূসের ওপরে। তার কারণ বিএনপি নির্বাচন চাইছে, ভোট চাইছে। আওয়ামী লীগকে তিনি নিষিদ্ধ করে দিয়েছেন, আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও ব্যাপক পরিমাণে আছে, তারাও চাইছেন ভোট। এখন জামাতের ভরসায় ইউনূস তার গদি টিকিয়ে রেখে দিয়েছেন। কিন্তু সেনাপ্রধান যেটা বললেন যে দেশের এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে কে দিল, সত্যিই তো তাই। একটা দেশের জাতীয় নিরাপত্তার বিষয় যেখানে আছে, সেখানে কোনো দলের কোনো নেতার সঙ্গে তিনি আলোচনা করলেন না, তিনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে রাষ্ট্রসংঘ রাখাইন করিডোর দিয়ে ঢুকে পড়বে। তো এটা তো হতে পারে না। এ নিয়েই যত রকমের গণ্ডগোল, এবং শেষ পর্যন্ত ইউনূস যে প্রেশারের মুখে পড়েছেন, এবং তিনি বলছেন কি না, আমরা কোনো সিদ্ধান্ত নিইনি, আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু বলিনি, আমরা ওনাদের রাষ্ট্রসংঘের প্রস্তাব শুনেছি, কিন্তু আমরা সিদ্ধান্ত নেব। এখন রাখাইন করিডোর নিয়ে বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলোর প্রধান অসন্তোষের কারণ হচ্ছে, অনেকেই মনে করছেন এই রাখাইন করিডোরের মাধ্যমে আমেরিকা বাংলাদেশের উপর ছড়ি ঘোরাবে, তারা ঢুকে পড়বে। তার কারণ কিছুদিন আগে বার্মা অ্যাক্ট পাশ করেছে আমেরিকা, সেখানে মায়ানমারের জনগণের অধিকারের কথা বলা হয়েছে। এবার রাষ্ট্রসংঘের এই রাখাইন করিডোরের মাধ্যমে বার্মা অ্যাক্টের ছায়া অনেকে দেখতে পাচ্ছেন। রাখাইন করিডোরের মাধ্যমে আমেরিকা কী করে ঢুকতে পারে, তার একটা সবথেকে বড় কারণ হচ্ছে এই যে আইল্যান্ড, একটা ছোট্ট আইল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট আইল্যান্ডের নাম হচ্ছে সেন্ট মার্টিনস। এই সেন্ট মার্টিনস দ্বীপ নিয়ে যত রকমের গণ্ডগোলের সূত্রপাত। এই সেন্ট মার্টিনস দ্বীপ দেখতে অত্যন্ত ছোট, মাত্র 9 কিলোমিটার, কিন্তু এই দ্বীপ নিয়ে পৃথিবীর দুই বৃহৎ শক্তি আমেরিকা এবং চীন মারপিট করছে, কে এটার দখলে রাখতে পারবে। কয়েকদিন আগে মায়ানমারও তাদের ম্যাপের মধ্যে সেন্ট মার্টিনসকে ঢুকিয়ে দিয়েছিল। এই সেন্ট মার্টিনসের ইতিহাস যদি জানতে হয় তাহলে জানবেন 1824 থেকে 1826 ব্রিটিশদের সঙ্গে বর্মী রাজাদের যে যুদ্ধ হয়েছিল, তার কেন্দ্রেও কিন্তু এই দ্বীপের মালিকানা ছিল। সম্প্রতি বাংলাদেশ, যেটা বললাম যে মায়ানমার তাদের ম্যাপের মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়েছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এই বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, অর্থাৎ পাকিস্তানের আন্ডারে ছিল, সেই সময় এই দ্বীপটা, ছোট্ট এই দ্বীপটা আমেরিকাকে লিজ দিয়েছিলেন তৎকালীন শাসক জেনারেল আইয়ুব খান। কিন্তু আমেরিকাকে লিজ দেওয়ার হলেও ততদিনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, এবং মুক্তিযুদ্ধ শেষও হয়ে যায় খুব দ্রুত, এবং ক্ষমতায় আসার পর শেখ মুজিবুর রহমান এই দ্বীপের দখল নিয়ে নেন, এবং তখন থেকে এটা বাংলাদেশের আন্ডারে। এই সেন্ট মার্টিনস দ্বীপে প্রত্যেকেই চাইছে যাদের একটা বেস তৈরি করার জন্য, প্রধানত
এয়ারবেস তৈরির জন্য। এই এয়ারবেস তৈরি হলে কি এই ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এদের আধিপত্য কবজা থাকবে, সে আমেরিকাই হোক বা চীন। সুতরাং এই সেন্ট মার্টিনস দ্বীপ নিয়ে যে গণ্ডগোল, এবং ইউনুস এই একটা ছোট্ট দ্বীপকে কেন্দ্র করে কিন্তু গোটা দেশের জনগণ, গোটা দেশের রাজনৈতিক দলগুলো, এমনকি সেনাবাহিনী প্রত্যেকের বিরাগভাজন হয়ে গিয়েছে। এখন ইউনুসের আন্তর্জাতিক অবস্থানটা ঠিক কি? ক্ষমতায় এসেই পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ইউনুস, এবং আপনারা জানেন পাকিস্তানি সেনাবাহিনী আইএসআই এর লোকজন অলরেডি ঢাকা সফর করেছে, মিটিং টিটিংও করে ফেলেছে। এখন বাংলাদেশের প্রতিনিধি দল পাকিস্তানে গিয়েছে। আইএসআইয়ের যিনি ঘনিষ্ঠ সেই কামরুল হাসানকে পাকিস্তান ঘনিষ্ঠ, তাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ বানিয়েছেন ইউনুস। আর এখানেই তার সাথে সেনাবাহিনীর সংঘাতটা শুরু হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই সিদ্ধান্ত মানতে পারেননি, কারণ তার মনে হয়েছে কামরুলকে তুলে এনে প্যারালাল সেনার মধ্যে একটা আলাদা অক্ষ তৈরি করার চেষ্টা করছেন ইউনুস, এবং সেনার মধ্যে একটা বিভাজন তৈরির চেষ্টা করছেন, এবং সেনার কর্তৃত্ব ইউনুস নিতে চাইছেন। এবং এখানেই সংঘাতের কিন্তু মূল সূত্রপাত। এবং আরেকটা বিষয় ইউনুস করেছেন, সেটা হচ্ছে সরাসরি ভারতের সঙ্গে সংঘাতে গিয়েছে। তিনি কি বলছেন যে 7 সিস্টার্স আমাদের দখল করব, এবং 7 সিস্টার্স আমাদের হবে, এবং ওখানে চীনের কর্তৃত্ব থাকবে, আমাদের কর্তৃত্ব থাকবে, আমাদের এই সাগরে আমাদের অধিকার আছে। সুতরাং ভারতের সঙ্গে সংঘাতে গিয়েছেন। এবং গত কয়েক সপ্তাহ ভারত যে বিক্রম দেখিয়েছে পাকিস্তানের মাটিতে, পাকিস্তানের এয়ারবেসে, তাতে ইউনুসের জমিও কিছুটা হলেও নড়বড়ে হয়ে গিয়েছে। তার কারণ ইউনুস ফাঁকা আওয়াজ করে গিয়েছেন। তার ক্ষমতা কতটা সবাই জানে, তার দেশের বাহিনীর ক্ষমতা কতটা সেটাও সবাই জানে। একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান না হয়েও তিনি যেভাবে আওয়াজ দিয়েছেন, যেভাবে কথা বলেছেন, সেটা কিন্তু আন্তর্জাতিক দুনিয়া ভালোভাবে নেয়নি। বহু দেশ ইউনুস যার সাথে বৈঠক করতে চেয়েছেন, তার সাথে বৈঠক করেনি, কারণ তারা মনে করেছে তিনি কে, কিন্তু নির্বাচিতই নন, বৈঠক করার অধিকারই তার নেই, একসঙ্গে বসার অধিকারই তার নেই, যেটা বাংলাদেশ সেনাবাহিনী বলছে। সুতরাং ইউনুসের চলে যাওয়া কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইউনুসের সঙ্গে কে আছেন? ইউনুসের সঙ্গে ছাত্র নেতারা আছেন। কোন ছাত্র নেতারা? যারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, তাদের বেস বলে কিচ্ছু নেই, তাদের জমিতে মাটিতে কোনো শিকড় নেই, কোনো সংগঠন নেই। আওয়ামী লীগ ইউনুসের শত্রু, বিএনপিও আস্তে আস্তে ইউনুসের কাছ থেকে সরে দাঁড়াচ্ছে। তার কারণ তারা বুঝতে পারছে ইউনুস শুধু গদি আঁকড়ে থাকার জন্য সময় নিচ্ছেন, তিনি কবে নির্বাচন করাবেন বা আদৌ করাবেন কিনা তা কিন্তু পরিষ্কার নয়। ইউনুসের পাশে আরেকটা দল রয়েছে, যেটা জামাতে ইসলামী। যদি ভোট হয় জামাত এইটুকু আসন পাবে, জামাত কিচ্ছু নেই। একটা পার্টে জামাতের কিছু বিক্ষিপ্ত সাপোর্টার রয়েছেন যারা জামাতে ইসলামী করেন, কিন্তু জামাতের পক্ষে গোটা বাংলাদেশে ভোট করানো বা ভোটের লড়াই সম্ভব নয়। সেক্ষেত্রে জামাত ইউনুসের সঙ্গে থাকলেও তাদের ইউনুস কতটা লাভবান হবেন তা নিয়ে অত্যন্ত সন্দেহ আছে। তাহলে ইউনুসের সামনে অপশান কি? হয় ভোটের অ্যানাউন্সমেন্ট করে দেয়া, কিন্তু সেটা করা সম্ভব নয়। কাকে নিয়ে ভোট করবেন, কাদের নিয়ে ভোট করবেন, আওয়ামী লীগের কি হবে, ভোটে কারা পার্টিসিপেট করবেন, এসব অনেক নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। 1, 2, ইউনুসকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়া। আমার মনে হয় ইউনুস হয়তো আরও কয়েকটা দিন সময় পেতে পারেন, কিন্তু ইউনুসের সামনে পদত্যাগ করে চলে যাওয়া ছাড়া কোথাও কোনো অপশান নেই। এবং সেনাবাহিনী যেভাবে তার বিরুদ্ধে গেছে, আপনারা জানেন বাংলাদেশের মতো দেশে সেনাবাহিনীর একটা বড় প্রভাব রয়েছে। সেনাবাহিনী যেহেতু তার বিরুদ্ধে গেছে, সেনাবাহিনী কিন্তু আস্থা অর্জন করতে তিনি আর পারবেন না। এবং সেনাবাহিনী তার বিরুদ্ধে যদি ডেডলাইন দিয়ে দেয় অমুক দিনের মধ্যে ইউনুসকে ঘোষণা করতে হবে নির্বাচন, সেটা তিনি না পারেন, ইউনুসের আমও গেল, ছালাও গেল। বিদ্বান ইউনুস অত্যন্ত আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ নিজেকে ভাবেন ইউনুস, কিন্তু দেশ চালানো যে তার কম্য নয়, এটা কিন্তু তাকে একটা বড় শিক্ষা দিয়ে গেল বাংলাদেশের এই পরিস্থিতি। এবং একই সঙ্গে শিক্ষা দিয়ে গেল যে দেশ চালানোর ক্ষেত্রে যে কঠোর এবং নানা রকমের সিদ্ধান্ত নিতে হয়, সেটা কিন্তু ইউনুসের নেই। তিনি এখন জামাতের হাতের পুতুল, জামাত তাকে যা বলবে তাই করতে হবে। ওদিকে প্রেসার দেবে বিএনপি, এদিকে প্রেসার দেবে সেনা।
অর্থাৎ ইউনূসের সামনে এখন ত্রিমুখী চাপ। এই চাপকে সামলে ৮৩ বছর বয়সের ইউনূসের পক্ষে কতটা বাংলাদেশে তার জমি ধরে রাখা সম্ভব হবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।